দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফার শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলেছেন মেয়র। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, চীন রাশিয়াকে কিভাবে সামলাবেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তায় ইরানকে নিয়ে ইসরায়েলের যে ভূমিকা ফাঁস। আরও জানিয়ে দিব গত এক সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরুতে বাইডেন ও জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলেছেন মেয়র। হাইফার মেয়র ইয়োনা ইয়োহাব দখলকৃত অঞ্চলের উত্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার ইয়োনা ইয়াহাব বলেছেন, হাইফাই স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে। পাস্টোডের মতে ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছে, হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহর ড্রোনগুলো তাদের ট্রাম্প কার্ড। আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে এবং একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধের আক্রমণ আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। মঙ্গলবার ঘাঁটিটিতে এ হামলা চালানো হয়। বুধবার 13 নভেম্বর মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হামলা করা হয়েছে। এ সময় ঘাঁটিটিকে নিশানা করে ব্যাপক হারে রকেট ছোড়া হয়েছে। মঙ্গলবার গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাহস্ট্রিম ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে বিমান বাহিনীর অবসান, পরিবহন ও ইঞ্জিন কারখানা রয়েছে। হামলায় এগুলো নিশানা করা হয়েছে। ইসরায়েলের এই ঘাঁটিটি লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে আনুমানিক 40 কিলোমিটার দূরে অধিকৃত হাইফা শহরের দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলে এ হামলা ছিল খাইবার সিরিজের অপারেশনের অংশ। এটির মূল লক্ষ্য সংবেদনশীল গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থান। এছাড়া হনিন বেরাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারেও ড্রোন ছোড়া হয়েছে। এটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরুতে বাইডেন ও জিনপিং। এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার লিমায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে আগামী শনিবার বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির এই নেতাদের মধ্যে সম্ভবত শেষ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে বেইজিং এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক নীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের প্রাক্কালে গতকাল বুধবার মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বাইডেন ও শি সম্ভবত দায়িত্বপূর্ণভাবে সহযোগিতা পরিচালনা করার প্রচেষ্টার ব্যাপারে আলোচনা করবেন। আঞ্চলিক বাণিজ্যিক উদারীকরণের লক্ষ্যে 1989 সালে 21টি অর্থনৈতিক দেশকে নিয়ে অ্যাপেক গঠিত হয়। অ্যাপেকভুক্ত দেশগুলো যৌথভাবে বিশ্বের জিডিপির 60% ও বৈশ্বিক বাণিজ্যের 40%-এরও বেশি প্রতিনিধিত্ব করে। আসন্ন এ শীর্ষ সম্মেলনে অ্যাপেকের সদস্য রাষ্ট্রগুলোর কল্যাণে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উদ্ভাবনের জন্য বাণিজ্য ও বিনিয়োগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
গত এক সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। গত এক সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একই সাথে তার গোষ্ঠীটি 140টিরও বেশি রকেট লঞ্চার ধ্বংস করারও দাবি জানিয়েছে। বৃহস্পতিবার 14 নভেম্বর কাতারে ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী টেলিগ্রামের এক বিবৃতিতে বলেছে তারা সর্বশেষ হিজবুল্লাহর একটি বিশেষ সামরিক স্থাপনায় হামলা করেছে। সেখান থেকে ইসরায়েলের পশ্চিম গ্যালিলি ও কেন্দ্রে হামলা চালানো হতো। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে হিজবুল্লাহর ওপর ইসরায়েল সর্বশেষ গতকাল বুধবারে হামলা করে। এর আগে মঙ্গলবারও তারা হিজবুল্লাহর নানা স্থাপনায় হামলা চালিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা মঙ্গলবার হিজবুল্লাহর একটি ব্যাটালিয়নের অপারেশনের প্রধান, একটি ব্যাটালিয়ন অ্যান্টি এয়ারক্রাফট ইউনিটের প্রধান এবং রদওয়ান বাহিনীর একজন কোম্পানি কমান্ডকে হত্যা করেছে। তবে ইসরায়েলের এই দাবির পর হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এছাড়া গত সপ্তাহেও হিজবুল্লাহ কোনো যোদ্ধার মৃত্যুর ঘোষণা দেয়নি। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, চীন রাশিয়াকে কিভাবে সামলাবেন ট্রাম্প। 5 নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপক্ষে ভূমিধস বিজয় অর্জন করে আরও একবার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রশাসনের সমর্থনে যেমন বন্ধু আছে তেমন প্রতিপক্ষ কম নেই, যাদের মোকাবেলা করেই বর্তমান বিশ্বের বুকে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিতে হবে ট্রাম্পের। এই প্রতিপক্ষের তালিকায় যেমন রয়েছে ইরান, চীন, তেমনই আছে প্রভাবশালী রাশিয়া ও উত্তর কোরিয়া। এদেরকে কিভাবে সামলাবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট? বৃহস্পতিবার মস্কোতে এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের জন্য চীনকে ঠেকানো একটি প্রধান অগ্রাধিকার হতে পারে। তবে মার্কিন প্রশাসন রাশিয়াকে বর্তমানকালে হুমকি হিসেবেই দেখে। টেলিভিশন উপস্থাপক মারিনা কিমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, চীনকে নিয়ন্ত্রণে আনার কাজটি জো বাইডেনের প্রশাসনের উদ্যোগেই শুরু হয়েছে। আমার ধারণা এটি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনেও অগ্রাধিকার থাকবে। আর রাশিয়া সব সময়ের জন্যই হুমকি। ওয়াশিংটন চায় না রাশিয়া তার শক্তিশালী ভূমিকা প্রমাণ করুক বা পশ্চিমাদের ভাবমূর্তি নষ্ট করুক। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের নিজেদের ভাবমূর্তি। বাস্তব জীবনে জনগণের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো পরোয়া নেই, বিশেষত ইউক্রেনের জনগণের জন্য। নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তায় ইরানকে নিয়ে ইসরায়েলের যে ভূমিকা ফাঁস। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি গত 1 বছর ধরে গাজা ও লেবাননে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছেন, তিনি ইরানি সমাজের কাছে বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য তাদেরকে পরোক্ষভাবে অনুরোধ জানিয়েছেন। নেতানিয়াহুর সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় পশ্চিমা মদতপুষ্ট 2 বছরের আগে একটি প্রকল্প নারী জীবন স্বাধীনতার স্লোগানটিকে তিনি ইরানি জাতির কাছে উপস্থাপন করেছেন। এই বার্তায় নেতানিয়াহু বলেছেন, তিনি আশা করেন যে নারী জীবন স্বাধীনতা স্লোগানটি পশ্চিমা ঘেঁষা ইরানি লোকদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে এবং সেই সঙ্গে তিনি পরোক্ষভাবে ইরানের জনগণকে তাদের পথ পরিবর্তন করার আহ্বান জানান। বার্স্টোডের মতে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ কিছু পশ্চিমা দেশ এবং সেই সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে ইরানে চাপ প্রয়োগ ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে সমন্বিত চেষ্টা চালিয়েছে। অর্থনৈতিক ইস্যুতে ফোকাস করে এই দেশগুলো এমনভাবে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে অস্থিরতা সৃষ্টির জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা যায়। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবাননে হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত। এরপর জানিয়ে দিব আপনারাই ইহুদিবাদের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার গর্ব। এদিকে বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা মার্কিন সংস্থার। এরপর জানিয়ে দিব ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ দিচ্ছে ট্রাম্প। আরো জানিয়ে দিব গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরো ভূমি দখলের প্রস্তাব।
সর্বশেষ জানিয়ে দিব, বাইডেনের সাথে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা মার্কিন সংস্থার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর জন্য গত মাসে ইসরায়েলকে 30 দিনের সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। অন্যথায় সামরিক সহায়তায় কাটছাঁট করা হবে বলে জানায় ওয়াশিংটন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সেই কথা রাখেননি। মার্কিন নির্দেশিত সময়সীমা ইসরায়েল পূরণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও দেশটিতে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে বুধবার যুদ্ধাপরাধী ঘোষণা করে সিএআইআর। সংস্থাটি জো বাইডেনকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় একটি বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধের অর্থায়ন আপনাকে যুদ্ধাপরাধী করে তোলে। বিবৃতিতে আরো বলা হয়, গাজায় ভয়াবহ যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 30 দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল তা লঙ্ঘন করার পরও প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলি সরকারকে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। লেবাননে হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত। লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় একের পর এক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। অন্যদিকে লেবাননে অভিযান চালাতে গিয়ে প্রাণ যাচ্ছে ইসরায়েলি সেনাদেরও। এ পর্যন্ত শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বুধবার 13 নভেম্বর ইরানের সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে স্থল অভিযানের পর ইসরায়েলের অন্তত 100 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত 1000 সেনা। গোষ্ঠীটি আরো জানিয়েছে, যোদ্ধারা ফিলিস্তিনের অধিকৃত বিভিন্ন অঞ্চল বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এছাড়া জাবাল আমিল অঞ্চলে আলমালকিয়া গ্রাম সহ উত্তর ইসরায়েলের অধিকৃত বসতিগুলোকে নিশানা করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুম আরো জানিয়েছে, খাইবার সিরিজের অপারেশনের অংশ হিসেবে অন্তত 70টি সফল অভিযান চালিয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ঘোষণার অনুযায়ী ইউক্রেনের যুদ্ধের অবসান এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেন বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। এর আগে তিনি নির্বাচনী প্রচারেই বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনারা শিগগিরই ইউক্রেন বিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, এমন একজন যার পর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে এই যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং উভয় পক্ষকে শান্তি সংলাপের টেবিলে নিয়ে আসা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে বিজয় অর্জন করেছেন ট্রাম্প, যিনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। আপনারাই ইহুদিবাদের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার গর্ব। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন, আপনারাই হচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের অহংকারের ভিত্তিতে কাঁপন ধরানোর গর্ব। গত শনিবার হিজবুল্লাহ যোদ্ধারা শেখ নাইম কাসেমকে একটি চিঠি লিখেছেন, তবে জবাবে বুধবার
বুধবার হিজবুল্লাহ মহাসচিব এই চিঠি লেখেন। চিঠিতে তিনি আরো বলেছেন, আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের দৃঢ়তাকে শক্তিশালী করেছে এবং আমাদের শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জন করতে সাহায্য করছে। আল-কুদস এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাইম কাসেম। তিনি পবিত্র আল-কুদস শহর এবং বাকি অধিকৃত অঞ্চল ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের সীসাঢালা সংকল্পের কথা উল্লেখ করেন। কিভাবে হিজবুল্লাহ সদস্যরা মৃত্যুর গভীরে প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছে সে কথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা। বাইডেনের সাথে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বুধবার সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিরপ্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের অংশ হিসেবে সাক্ষাৎ করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই নেতা। এই সময় দুই নেতা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। ঐতিহাসিক ওলাভ অফিসে বৈঠকের শুরুতে দুই নেতা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা কত সহজে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা করেন। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে বাইডেনের সাথে সাক্ষাৎ করতে ওয়াশিংটন পৌঁছেন। গত 5 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো বাইডেনের সাথে দেখা করতে আসেন ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের ট্রাম্প ফোর্স 1 বিমানে চড়ে জয়েন্ট বেস অ্যান্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেন। বাইডেন এবারের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী মাঠে নেমেছিলেন, কিন্তু নির্বাচনী বিতর্কে ধরাশায়ী এবং বয়স নিয়ে কঠোর সমালোচনার মুখে সরে দাঁড়ান এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দেওয়া হয়। গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব। ইসরায়েলের বন্দোবস্ত মন্ত্রী ওরিটিস্ট্রক ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব দিয়েছেন। তার সরকারকে তিনি এ পরামর্শ দেন। বৃহস্পতিবার 14 নভেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এডিয়ত অহরনথ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিট বিষয়ে বলেছেন। তিনি জানান, তিনি সরকারকে গাজায় আরও জমি দখল করতে পরামর্শ দিয়েছেন, যাতে হামাস বুঝতে পারে তারা শাস্তি পাচ্ছে। তিনি বলেন, আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হব না। আমরা যদি ফিলাডেলফি করিডোর থেকে বেরিয়ে যাই তবে আমি সরকারি পদ ছেড়ে দেব। স্ট্রক আরো বলেন, ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীর নিজেদের সীমানায় সংযুক্ত করতে হবে। সেখানে ভূমির জাতীয় অধিকার কেবল ইসরায়েলের জনগণেরই হওয়া উচিত। ফিলিস্তিনিরা জুরিয়া এবং সামরিয়াতে থাকতে পারে, অবশ্যই তাদের মানুষ হিসেবে সম্পূর্ণ অধিকার দিতে হবে, কিন্তু তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোট দিতে পারবে না। স্টক ইসরায়েল ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করে বলেন, এটি কোনো সমাধান নয়, এ প্রস্তাব একটি বিপর্যয়। এদিকে গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর অংশ হিসেবে দেশটির আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় 6 দখলদার সেনা। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান। হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরায়েলের একের পর এক সেনা নিহত, আবারও বিপর্যয়ে গোলানি ব্রিগেড। সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে ইসরায়েল। শীঘ্রই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইউক্রেন, যা বলছে রিপোর্ট। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান। পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল। ডেমোক্র্যাট তুলসীকে গোয়েন্দা প্রধান বানালেন ট্রাম্প। এবং তুমি চিঠি লিখতে পারো মরিয়মকে, ভারতীয় মুখ্যমন্ত্রীর উপহাস। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরায়েলের একের পর এক সেনা নিহত, আবারও বিপর্যয়ে গোলানি ব্রিগেড। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আরও 6 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী বুধবার এসব সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। দখলদার সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে প্রচন্ড সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের গণমাধ্যম বলছে, লেবাননের স্থল আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরায়েল যে বিপর্যয়ের মুখে পড়েছে তার মধ্যে ছিল ইসরায়েলের জন্য অন্যতম রক্তক্ষয়ী দিন। নিহত 6 সেনার মধ্যে একজন
একজন ক্যাপ্টেন পদমর্যাদার, বাকি 5 জন স্টাফ সার্জেন্ট ও সার্জেন্ট। এদের সবার বয়স 19 থেকে 22 বছরের মধ্যে। নিহত সেনারা সবাই ইসরায়েলের গোলানি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের সদস্য ছিল। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সূচনা করলো। হিজবুল্লাহ জানিয়েছে তারা 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। প্রেস টিভি বলছে, হিজবুল্লাহ যোদ্ধারা তেল আবিবে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়, ইসরায়েলি বর্বর সামরিক বাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় এবং যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অথরিটির অবস্থানে হামলা চালায়। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান। ইরানে হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল সালামি। তিনি বলেন, ইসরায়েলকে কঠিন শাস্তি দেয়া হবে, প্রতিশোধের জন্য অপেক্ষা করো। বৃহস্পতিবার নাসরুল্লাহ নামে একটি যুদ্ধ মহড়ায় বক্তব্য রাখার সময় তিনি এই হুমকি দেন। সালামি আরো বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং মুসলিমদের ওপর তোমাদের আধিপত্য বিস্তার করতে দেব না। মেজর জেনারেল সালামি বলেন, মুসলমানদের ছাড় দিতে, তাদের উপর আধিপত্য বিস্তার করতে এবং তাদের ভূমি দখল করতে, তাদের ধর্মীয় পরিচালনা লুণ্ঠন করতে ইসরায়েলি সরকারকে সহায়তা করার জন্য সমস্ত মিথ্যা শক্তি উঠে পড়ে লেগেছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানরা কখনোই আত্মসমর্পণ করে না। তিনি বলেন, এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ নিচ্ছে, তারা দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান করছে এবং প্রতিদিন শত্রুর ওপর অপূরণীয় আঘাত হানছে। সম্প্রতি হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা করেছিল ইরান। পরে ইসরায়েল ফের ইরানে হামলা করে। এবার ইরান সেই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলছে, তবে কবে প্রতিশোধ নেবে এ ব্যাপারে কিছু জানায়নি দেশটি। তুমিও চিঠি লিখতে পারো, মরিয়মকে ভারতীয় মুখ্যমন্ত্রীর উপহাস। বায়ু দূষণ ইস্যুতে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে উপহাস করেছেন ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। লাহোরের ধোঁয়াশা পরিস্থিতি সম্পর্কে মরিয়মের সাম্প্রতিক বক্তব্যের পরে তাকে নিয়ে এই হাস্যরস করেছেন ভগবন্ত। হাস্যরসাত্মক মন্তব্যের জন্য পরিচিতি পাওয়া ভগবন্ত মান সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, দিল্লি সরকারও একই কথা বলে, মনে হচ্ছে আমাদের দূষণ একটি বৃত্ত তৈরি করে ঘুরে বেড়াচ্ছে। আমি মরিয়ম নওয়াজকে বলবো, তুমিও চিঠি লিখতে পারো। ভগবন্তের এমন মন্তব্যের কারণ সম্প্রতি লাহোরে বায়ু দূষণ বাড়ায়। মরিয়ম নওয়াজ এক বক্তৃতায় বলেন, ধোঁয়ার বিষয় সম্পর্কে ভারতীয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লেখার কথা বিবেচনা করেছেন তিনি। সেই সঙ্গে ধোঁয়া এবং এর পরিবেশগত প্রভাব মোকাবিলায় ভারতের সাথে কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন তিনি। মরিয়মের এ কথার প্রেক্ষিতেই এবার এই হাস্যরস করলেন ভগবন্ত। গত মঙ্গলবার বাবা নওয়াজ শরীফের সাথে লন্ডনে যাওয়ার আগে মিডিয়ার সাথে কথা বলার সময় ধোঁয়া সমস্যা ও বায়ু দূষণ নিয়ে কথা বলেন মরিয়ম। সেখানে তিনি বলেন, ধোঁয়া সমস্যাটি কয়েক বছর ধরে চলছে, এটি তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় না। পাঞ্জাব সরকার এটি মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিচ্ছে, আমরা এটি কাটিয়ে উঠব বলে আশা করি। উল্লেখ্য, উত্তর ভারতে খড় পোড়ানোর ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বায়ুর গুণমান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে, যা এই অঞ্চলে বায়ুর মান খারাপ করেছে। এই দূষণের মাত্রা অনেক এলাকায় বিপজ্জনক হয়ে উঠেছে, লক্ষ লক্ষ বাসিন্দাদের স্বাস্থ্য সংকট তৈরি করেছে। সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে ইসরায়েল। সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল এলিয়াস হানা জোর দিয়ে বলেছেন, ইসরায়েল তাদের সেনাদের মধ্যে প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং তারা কিভাবে, কোথায়, কখন মারা গেছেন সে সম্পর্কে সত্য গোপন করছে। মিডল ইস্ট মনিটর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ লেবাননের সামরিক পরিস্থিতি বিশ্লেষণে হানা উল্লেখ করেছেন, ইসরায়েলি দখলদার বাহিনীর গৃহীত কৌশলই তাদের জানানো তথ্য ও লেবানিজ হিজবুল্লাহর দাবি করা পরিসংখ্যানের মধ্যে বৈষম্যের মূল কারণ। তিনি আরো জানান, দক্ষিণ লেবাননে অনেক ইসরায়েলি বিশেষ বাহিনী ও পদাতিক অনেক সেনা নিহত হয়েছেন। এটি ইঙ্গিত দেয় ইসরায়েলি সেনাবাহিনী সাজোয়া ইউনিট পাঠানোর আগে প্রাথমিকভাবে গোয়েন্দা অভিযান চালিয়ে থাকে। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বুধবার জানানো হয়েছিল, দক্ষিণ লেবাননে একটি গ্রামে ভবন ধসে 7 জন ইসরায়েলি নিহত হয়েছেন। হানা জোর দিয়ে বলেন, ভূপ্রাকৃতিক পরিবর্তনের কারণে যুদ্ধ কৌশলে পরিবর্তন আনতে হয়। তিনি ব্যাখ্যা করেন, বর্তমানে ইসরায়েলের 36তম ডিভিশন লেবাননের দ্বিতীয় স্তরের গ্রামগুলোতে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া হানা উল্লেখ করেন, আইতারুন, বিনতে জবেইল ও আইনাতা এলাকাগুলো গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তিনি বলেন, যদি দখলদার বাহিনী সফলভাবে এলাকাগুলোতে পৌঁছাতে পারে তবে এটি দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযানের দ্বিতীয় ধাপের সূচনার ইঙ্গিত দেবে, যদিও এর মাধ্যমে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ স্থাপন নিশ্চিত হবে না।
পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কিছু কর্মকর্তাদের বরখাস্ত করবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের তালিকা করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল বা ট্রানজিশন টিম। ধারণা করা হচ্ছে এই তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন এর এমন ঘটনা ঘটলে তা হবে অভূতপূর্ব। এতে পেন্টাগন একটা বড় ঝাঁকুনিও খাবে। সূত্রগুলো বলেছে পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সাথে সাথে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। যে সূত্রগুলো এসব কথা বলেছে তারা ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে ব্যাপারে অবগত। তারা এই পরিকল্পনা সম্পর্কে খোলামেলাভাবে কথা বলার জন্য নিজেদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। ডেমোক্রেট তুলসীকে গোয়েন্দা প্রধান বানালেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসের সাবেক ডেমোক্রেট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান বা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স নিয়োগ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুলসী নাম দেখে অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত ভেবে ভুল করেন, কিন্তু তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্রেটিক পার্টি ছেড়েছিলেন। তার আগে 2020 সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী। গত আগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী। তারপরে জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটে রানিং মেট হিসেবে তাকে বেছে নিতে পারেন ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে গোয়েন্দা কর্মকর্তার মতে গুরুত্বপূর্ণ পদে তুলসীকে মনোনীত করলেন তিনি। বুধবার ফ্লোরিডা প্রদেশ থেকে নবনির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প। শীঘ্রই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইউক্রেন, যা বলছে রিপোর্ট। যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে দিলে ইউক্রেন শিগগিরই তাদের দেশে থাকা পরমাণু চুল্লিগুলোতে অপরিশোধিত পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তুত করা এক ব্রিফিং পেপারে এমন আভাস দেওয়া হয়েছে। বুধবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের লেখকরা মনে করেন ম্যানহাটন প্রকল্পের কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্র যেমন একটি সাধারণ পারমাণবিক বোমা তৈরি করেছিল, 80 বছর পর তা কঠিন কাজ হবে না। তারা দিয়েছেন ইউক্রেন যদি এখন পারমাণবিক বোমা বানায় তা ফ্যাটম্যান জাপানের নাগাসাকিকে যেভাবে সমতল করেছে এর চেয়ে মাত্র 10% শক্তিশালী হবে। ইউক্রেনের চুল্লিগুলোতে যে পরিমাণ প্লুটোনিয়াম রয়েছে তা কয়েক কিলোটনের কৌশলগত বিস্ফোরণের জন্য যথেষ্ট। পুরো রুশ বিমান ঘাঁটি ধ্বংস করতে বা সামরিক শিল্প বা রসদ সরবরাহের কেন্দ্রীভূত স্থাপনা ধ্বংস করার জন্য এটি যথেষ্ট। বুধবার দ্য টাইমস সংবাদপত্রের মতে ব্রিফিং পেপারটি ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে শেয়ার করা হয়েছে। এটি তাদের প্রতিরক্ষা ও কৌশলগত মন্ত্রীদের উপস্থিতিতে একটি সম্মেলনে উপস্থাপন করা হবে। রাশিয়ার পারমাণবিক মতবাদ অনুসারে নিজেদের অঞ্চল বা অবকাঠামোতে প্রথম পারমাণবিক হামলা হলে বা পারমাণবিক কিংবা প্রচলিত অস্ত্রের হামলায় রাষ্ট্রের অস্তিত্ব হুমকির সম্মুখীন হলে এই জাতীয় অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হবে। চলতি বছরের শুরুর দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, পরমাণু অস্ত্রবিহীন কোনো দেশ যদি দেশটিতে হামলা চালায় তাহলে মস্কোর পরমাণু অস্ত্রের বিকল্প বিবেচনা করবে। গত মাসে জেলেনস্কি ঘোষণা করেছিলেন, ন্যাটো যদি ইউক্রেনের সদস্যপদ প্রত্যাখ্যান করে তবে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে তারা, যদিও পরে তিনি এই মন্তব্যগুলো ফিরিয়ে দিয়েছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান। তুরস্ক এটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে যে রাশিয়া ও চীন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা প্রবর্তনের উদ্যোগে স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বলেছেন। সৌদি আরব ও আজারবাইজান সফরের পর ফেরার পথে বিমানে থাকা সাংবাদিকদের কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, চীন ও রাশিয়া উভয় বলেছে যে ইসরায়েলের হামলা অন্যায্য এবং বেআইনি। তারা হামলা বন্ধ করার এবং কূটনৈতিকভাবে ইস্যুটি নিষ্পত্তি করার প্রয়োজনীয়তার বিষয়েও কথা বলেছে। রাশিয়া এবং চীন আমাদের যৌথ উদ্যোগে স্বাক্ষর করেছে যাতে
জাতিসংঘকে সরবরাহ বন্ধ করার ব্যবস্থা নেয় আহ্বান জানানো হয়। ইসরায়েলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার মতে, ইসরায়েল যদি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত থাকে তাহলে আরো বেশি আগ্রাসী হয়ে উঠবে। ইসরায়েলকে থামানো না হলে ফিলিস্তিন ও লেবাননের মানবিক পরিস্থিতি প্রতিদিন অবনতি হতে থাকবে। যতদিন মানবিক সাহায্য অবাধে বিতরণ করা না হয় ততদিন সেখানে ঔষধের অভাবে, ক্ষুধা, তৃষ্ণা এবং নির্দয় হামলার কারণে প্রতিদিন মানুষ মারা যাবে, এরদোগান বলেন। এ সময় তিনি আরো জানান, ইসরায়েলের সাথে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েল ও গণহত্যা ও রক্তক্ষয়ী বর্বর আগ্রাসন চালাচ্ছে, তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি।